আবেদনময়ী ভালোবাসা, লেখিকা জাফরিন। পর্ব ৫, ২৩। বিয়ে শব্দটি খুব ক্ষুদ্র একটি শব্দ, কিন্তু দুই বর্ণের এই শব্দের ভার পৃথিবীর সব সম্পর্কের চেয়ে বেশি। এই শব্দটির সাথে জড়িয়ে থাকে দুটো পরিবার, পরিবারের আশা আকাঙ্ক্ষা, দুটো মানুষ, সুদূর ভবিষ্যৎ, দুটো হৃদয়ের অবিন্যস্ত ভালোবাসা। তোহা আপুকে সাজিয়ে ড্রয়িং রুমে বসানো নেওয়া হয়েছে। কাজী এসে বিয়ে পড়াচ্ছে। বড় কাকিয়াকে দেখলাম আঁচলে মুখ গুজে কাঁদছে। মায়েদের কাছে সবচেয়ে ভারী মুহূর্ত বোধহয় কন্যা বিদায়। আমি তোহা আপুদের দিকে তাকালাম। কবুল বলার পর মেয়েটা লজ্জায় গুটিসুটি হয়ে বসে আছে। ফটোগ্রাফার ছবি ক্যাপচার করবে এখন। আমি উশান ভাইয়ার দেওয়া কালো রঙের শাড়িতে নিজেকে জড়িয়েছি, যদিও তার সাথে আমার দেখা হয়নি। আঁচল উঠিয়ে কাঁধে নিতে গেলেই তোহা আপু হাত ইশারা করে আমায় ডাকল। আমি ড্রয়িং রুমের দিকে এগিয়ে গিয়ে তোহা আপুর পাশে বসলাম। মিহির ভাইয়া একগাল হেসে বলল, তারপর তুমি তো আমার শালিকা হয়ে গেলে। আমি এলোমেলো হাসলাম। কিছু জবাব দেওয়ার আগেই ফারিস ও আবরিশ ভাইয়া এসে আমাদের সম্মুখে দাঁড়ালো। ফারিস ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, মিহির দোস্ত, আমাদের না জানিয়েই মুরগিটাকে শালিকা বানিয়ে ফেললি। মিহির ভাইয়া ঠোঁট এলিয়ে হেসে বলল, তখন তো জানতাম না সে আমার দলের লোক। তাহলে কি তোদের হাতে ফ্রাই হতে দিতাম? শালা বিয়া হতে না হতেই শ্বশুর বাড়ির টান টানছিস। 10টা না 5টা না, একটা মাত্র শ্বশুর বাড়ি। টান না টেনে যাব কই? তোহা আপু চোখ গরম করে তাকালো। আবরিশ ভাইয়া হেসে বলল, তো তুমি আমাদের সম্পর্কে বেআইন সাহেবা হও, তাই না? ফারিস ভাইয়া ফোন কেটে বলল, কালাপরি বেআইন। বেআইন তোমার সাথে নাই কোনো আইন। গেটে খাবারের টেবিলে কেন ছিলে না বেআইন সাহেবা? খুব মিস করেছি তোমার হাতের খানাপিনা। মৌনিতা আপু হেঁটে এসে বলল, তোর কি নিভৃর মতো মাইর খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করলে কন্টিনিউ কর, তোকে স্পেশাল খাবার খাওয়াবে আনে উশান। তারপর আমার দিকে তাকিয়ে বলল, কেমন আছো নম্রতা? আমি মাথা দুলিয়ে বোঝালাম, ভালো আছি। ফারিস ভাইয়া বলল, কোন নিভ্ররে? মৌনিতা আপু বলল, ভুলে গেলি? বিয়ে বাড়িতে সেদিন উশান, মিহির আর তুই মিলেই তো ছেলেটাকে মারলি। আমি চমকে তাকালাম। উশান ভাইয়া মারামারিও করেন? কই, আমি তো কখনো দেখিনি। ফারিস ভাইয়া কথা উড়িয়ে দেওয়া ভাব নিয়ে বলল, উশানের জন্য যে কত ছেলেকে মারতে হয়েছে, ধমকি দিতে হয়েছে, তা গণনাবিহীন। নাম মনে কি করে থাকবে? ভাগ্যিস ও খুব একটা কারো গায়ে হাত তুলে না। তুললে তাকে হসপিটালে অ্যাডমিট হতে হয় ভাই। নিজের কাজিন বলেও ছাড় দেয়নি। তুই ভাব মৌনিতা, আমরা সেদিন সাথে না থাকলে কি হতো? নির্ঘাত ওর কাজিনের হাত ভেঙে ফেলতো। তাই তো বলছি, একজনের হাত ভাঙা অবধি চলে গেছে, আর তুই ওর ব্যক্তিগত জিনিসের দিকে হাত বাড়াচ্ছিস। আমি চমকে তাকালাম। কি বলছে এরা? সেদিন নিভ্র ভাইয়াকে এই কারণে বিয়েতে দেখা যায়নি? ও মাই গড! আমি হাত দিয়ে কপাল চেপে ধরলাম। ফারিস ভাইয়া ভেলকি মার্কা হাসি দিয়ে বলল, আরে একটু ইয়ার্কি করছি। হ্যাঁ সেই। ভাগ্যিস উশান এখানে নেই, নয়তো তোর ইয়ার্কি আর তুই দুইটাই আপাতত মঙ্গল গ্রহে বাস করতি। ও কেমন তা আমাদের থেকে তুই আরো বেশি ভালো করে জানিস। সুতরাং এদিকে হাত বাড়াস না। হাত বাড়াবে এত সাহস কারো আছে নাকি? আবরিশ ভাইয়া বলল, তুই ভাব, সেবার সম্বন্ধ নিয়ে আসায় ছেলেটাকে কি ধমকি দিয়েছিল। মৌনিতা আপু আবরিশ ভাইয়াকে খোঁচা মেরে ফিসফিস করে কিছু একটা বলল। তোহা আপুদের এই দিকে নজর নেই, তারা ছবি তোলায় ব্যস্ত। আমি দুম করে দাঁড়িয়ে পড়লাম। এই ছেলে কি শুরু করেছে? আজ একটা হেস্তনেস্ত করা দরকার। বড় বড় পা ফেলে পুরো বাড়িতে উশান ভাইয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখা মিলল না। অবশেষে ছাদে যেতেই লক্ষ্য করলাম উশান ভাই ছাদের মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই আমার মুখখানা চুপসে গেল। ইস, কি সুন্দর লাগছে তাকে কালো রঙের পাঞ্জাবিতে। আমি রাগ ভুলে ধ্যান ধারণার খই হারালাম। শুকনো ঢোক গিলে নজর সরালাম।
মুচকি হেসে সামনে তাকাতেই দেখলাম একটা মেয়ে হেসে হেসে তার গায়ে ঢলে পড়ছে। মুহূর্তেই আমার জমে যাওয়া রাগটা ফোঁস ফোঁস করে মাথায় চড়ে উঠে গেল। এই মেয়ে তার গায়ে ঢুলে পড়ছে আর সে দিব্যি হেসে কথা বলছে। আমি ধাপধুপ পায়ে দুজনার সামনে গিয়ে দাঁড়ালাম। উষান ভাইয়ার নজর আমার দিকে নেই, সে মেয়েটার সাথে কথায় মজেছে। আমি দাঁত কিরমির করে মেয়েটির দিকে তাকালাম। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার চাউমিনের সাথেই ঢলারলি? দাঁড়া শাকচুন্নি, তোর একটা ব্যবস্থা আমি করছি। পরক্ষণেই থেমে গিয়ে ভাবলাম, না, কি করছি আমি? আমি তো এখানে উষান ভাইয়ার সাথে হিসেব মিলাতে এসেছি। নিজেকে স্বাভাবিক করে গলা খাকড়ি দিলাম। উষান ভাইয়া একবার চোখ তুলে চেয়ে আবার মেয়েটির সাথে গল্পে মাতল। আমি শান্ত গলায় বললাম, শুনুন, কথা আছে। উষান ভাইয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। বোধ হয় আমার মতলব বোঝার চেষ্টা করছেন। সাধারণত আমি উষান ভাইয়াকে ভয় পাই, যার কারণে সব সময় ওনার থেকে একটু স্পেস রেখে চলি। আজ নিজে থেকে ডাকায় হয়তো অবাক হয়েছে। আমার দিকে তাকিয়ে বলল, নিচে যা, আসছি। মনে মনে আমার শরীর রাগে জ্বলে গেল। আসছি? ইগনোর করছে আমায়, তাও এই মেয়ের জন্য? শাড়ি চিরকুট ছেলেদের হুমকি ধমকি আমার জীবন দুর্বিষহ করে এখন অন্য মেয়ের সাথে কথা বলা। রাগ করে কিছু একটা বলতে নিয়েও থামলাম। আমার মনে দুষ্টমি একে গেল। নিজের হাবভাবে লজ্জা লজ্জা ভাব এনে এক ধাপ এগিয়ে গিয়ে উষান ভাইয়ার মুখোমুখি দাঁড়িয়ে বললাম, আহা, এখনই আসো না উষান, তোমায় মনি ডাকছে। উষান ভাই আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার চোখের পাতা নড়ছে না, ঠোঁট হা হয়ে গেছে। অনায়াসে কয়েক কেজি মশা ঢুকিয়ে দেওয়া সম্ভব। আমি উল্টো ঘুরলাম। যাবার সময় ইচ্ছে করে মেয়েটার পায়ে হিল দিয়ে পাড়া দিলাম। পাশের মেয়েটা চিৎকার করে উঠল। পা নিয়ে লাফিয়ে লাফিয়ে উষান ভাইয়ার কাঁধে হাত রাখতেই আমার রাগ ধাপ ধাপিয়ে মাথায় চড়ে বসল। আমি উল্টো ঘুরে মেয়েটার কানের কাছে মুখ নিয়ে বললাম, এভাবে ছেলেদের গায়ে ঢলে পড়ছেন কেন আপু? আমাদের পরিবেশটা ভদ্র পরিবেশ। মেয়েটা আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি পাত্তা না দিয়ে নিচে রওনা হলাম। আসার সময় কানে এলো, মেয়েটা কি ক্রেজি উষান? তুমি ওকে কিছু বললে না কেন? আমায় একটা চিমটি কাটতো তনিমা। হোয়াট? কি বলছো উষান? উষান থতমত খেয়ে সামনে তাকায়। তারপর নিজের বাহুর ওপর রাখা তনিমার হাতটা সরিয়ে দিয়ে নিচে ছুট লাগায়। কোনোমতে আদিবরা আজও ওকে উল্টো পাল্টা কিছু খাইয়ে দেয়নি তো? চেঁচামেচি হট্টগোলে ড্রয়িং রুমে হাজির সবাই। তোহার আপুর জন্য ঠিক করা পাত্রপক্ষ এসে হাজির হয়েছে। তাদের দাবি হলো, আমাদের না জানিয়ে আপনারা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন কেমন করে? এভাবে ঠকিয়ে মেয়ে বিয়ে দিতে পারবেন না। মেয়ে আপনাদের আমাদের ছেলের সাথেই দিতে হবে। আব্বু কাকারা সবাই মিলে বোঝানোর চেষ্টা করল। সকাল থেকে হওয়া ঘটনাগুলোয় জানানোর সুযোগ পায়নি কেউই। তার ওপর বড় কাকা রুম আটকে বসে। আমি সিঁড়ি থেকে নেমে এসে আয়াত আপুর পাশে দাঁড়ালাম। মনে প্রশ্ন জমলেও কাউকে কিছু জিজ্ঞাসা করার সাহস পেলাম না। আপনারা এত বড় ধোঁকা দিবেন আমাদের কল্পনাও করতে পারিনি আমরা। আব্বু পাত্রের বাবাকে বোঝাতে বোঝাতে বলল, দেখুন ভাই সাহেব, আমরা ভুল করেছি, আমরা মানছি। কিন্তু কি মানছেন আপনারা? 4 দিন পর ছেলের বিয়ে ঠিক হয়েছে। সব আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া শেষ। এখন আপনারা না জানিয়ে মেয়েকে অন্য স্থানে বিয়ে দিচ্ছেন? ছেলেটি বলল, আব্বু তুমি বাড়িতে চলো, আমি এই বাসায় বিয়ে এমনিও করতে চাইনি। তুমি চুপ থাকো। এই যে মশিউর সাহেব, আপনার ভাই কোথায়? ডাকুন তাকে। এত বড় ধোঁকাবাজি কি করে করলেন উনি? আব্বু বলল, দেখুন ভাই সাহেব, আপনি ভুল বুঝছেন। আমরা ভুল করেছি। আমরা ভুল করেছেন তা আবার বড় গলায়ও বলছেন? এত শত বুঝি না। আমরা মেয়েকে আংটি বদল করেছি। এখন মেয়েকে আমরা এখনই বিয়ে করিয়ে নিয়ে যাব। পাশ থেকে একজন বলল, ওদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে। আমি তোহা আপুর দিকে তাকালাম। বেচারা আতঙ্কে গুটিসুটি মেরে আছে। অথচ মিহির ভাইয়া ভাবলেশহীন।
সে পায়ের ওপর পা তুলে বলল, এক্সকিউজ মি আঙ্কেল, আপনার ভুল হচ্ছে। ওনাদের কি বা দোষ বলুন তো? তোহার সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল, আর বিয়েও হয়ে গেছে। সুতরাং আপনাদের ধোঁকা না দিতেই আপনাদের হাতে তোহাকে তুলে দেয়নি। আর ওনারা এসবের ব্যাপারে কেউ জানতো না, সকালেই জেনেছে। লোকটি চেঁচিয়ে বলে উঠল, ও তার মানে মেয়ের চরিত্রে সমস্যা? মিহির ভাইয়ার মুখ রাগে লাল হয়ে গেল। তেরেমের উঠতে নিলেই হাত ধরে আটকালো তোহা আপু। চোখের ইশারায় কিছু না বলতে বলল। আদিব ভাইয়াও চোখ মুখ লাল করে দাঁড়ালো, কিন্তু নিজেদের ভুল থাকায় কিছুই বলতে পারল না। লোকটি থামল না, কিছুক্ষণ ভেবে বলল, বড় মেয়ের না হয় সমস্যা, কিন্তু ছোট মেয়েতে তো সমস্যা নেই, তাই না? লোকটির কথায় ভ্রু কুঁচকে তাকালো সবাই। কি বলছে এই লোক? তোহা আপু তো একাই, ছোট বোন কই পেল? লোকটি রাগ ঝেড়ে বলল, সম্বন্ধ যখন ঠিক করেছি বিয়েটা এখানেই করিয়ে যাব। ছেলেটি বলল, আব্বু এখান থেকে চলো প্লিজ। লোকটি শুনল না, আব্বুকে উদ্দেশ্য করে বলল, আপনারা যেহেতু না বলে সবকিছু করেছেন, সেই হিসেবে আপনারা আমাদের ঠকিয়েছেন, সেই হিসেব আমরা ধরব না। বদলে আপনাদের ছোট মেয়েকে আমার ছেলের বউ করে দিতে হবে। আব্বু লোকটির কথার মানে না বুঝে বলল, ছোট মেয়ে? কোন ছোট মেয়ে? লোকটি আমার দিকে আঙুল তাক করে বলল। ও মুহূর্তেই ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বিরাজ করল। আমি চোখ বড় বড় করে তাকালাম। আব্বু হতবিহ্বল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এমনকি ডাইনিং রুমে উপস্থিত সবাই এমন আকস্মিক আবদারে হতভম্ব। আমি নজর সরিয়ে আম্মুর দিকে তাকালাম। আম্মুর চোখে জল। এই জল ভয়ের নাকি মেয়েকে বিয়ে দেওয়ার বুঝলাম না আমি। আমি আম্মুর থেকে নজর সরিয়ে সিঁড়ির দিকে তাকালাম। উশান ভাই সদ্যই সিঁড়ি হতে নামছেন। তার চোখ মুখ স্বাভাবিক, তবে কি তিনিও চান এই বিয়ে হোক? কিন্তু আমার অনুভূতিগুলো? উশান ভাইয়ার এই শান্ত রূপে বুক ভার হয়ে আসছে কেমন আমার। 24 শান্ত শুনশান ড্রয়িং রুম। নম্রতা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়, পা দুখানা ভেঙে আসে তার। দুনিয়ার জাতাকলে নিজেকে পিষানো জব মনে হয়। মানুষের জীবন বড় বিচিত্র, এই ভালো এই মন্দ। ভালোটা হজম করা যতটা সহজ, মন্দটা ততই কঠিন, বিষাদময়। একগোছা সুখ পেলে যেমন সেই স্মৃতিতে গোটা জীবন কাটানো যায়, তেমনি এমন কিছু দুঃখ রয় যাহা সামান্যটুকুতেই হৃৎপিণ্ডে ফোড়ফোর করে, যা নিয়ে একদণ্ড বেঁচে থাকা শোচনীয়। নম্রতার অবস্থা কিঞ্চিতে ফোড়ফোর করা দুঃখের ন্যায়। উশান শেষ সিঁড়ির এক প্রান্তে দুহাত বুকে গুজে অবিলেশ দাঁড়িয়ে, তার পিছনেই তনিমা। মশিউর রহমান একবার স্ত্রীর দিকে তাকালো। নূরজাহান আঁচলে মুখ গুজে না সূচক মাথা দোলায়। মশিউর রহমান রাগে খেই হারিয়েছেন। আবরিশ ফারিস ও মৌনিতার মাঝে ফিসফিস আওয়াজ শুরু হলো। মৌনিতা দাঁত চেপে বলল, এইবার ড্রয়িং রুমে পারমাণবিক বোমা ফাটবে। উশানের দিকে চেয়ে দেখ, বেচারা শান্তভাবে হজম করে নিচ্ছে। আবরিশ বলল, ভাই ও এত শান্ত রূপে এখনো দাঁড়িয়ে আছে কি করে? ফারিস বলল, ঝড়ের আগে প্রকৃতির শান্ততা দেখেছিস? ওই মুহূর্তে তেমন। সে সব বাদ দে, আমি ভাবছি বুড়ো লোকটার কথা। ছেলের বউ নিয়ে তার বহু শখ মনে হচ্ছে। আহ, বেচারা অকালেই প্রাণনাশ। আবরিশ মিটিমিটি হেসে বলল, বাদ দে ইয়ার, উশানের কাছে যাই চল। মৌনিতা বলল, তোর ভালো সাহস। ক্ষুধার্ত বাঘের খাবার হওয়ার ইচ্ছে আমার নেই ভাই, তোরাই যা। ফারিস বলল, অপেক্ষা কর, আগে দেখি কি হয়। আদিব রেগেমেগে একাকার। সে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, চেঁচিয়ে বলে উঠল, ভাগ্যিস আপনাদের মতো লো মেন্টালিটির মানুষের সাথে তোহার বিয়ে হয়নি, নয়তো নিজের পুরো জীবনটা শেষ হতো। মশিউর রহমানকে উদ্দেশ্য করে বলল, খবরদার কাকাই, নম্রতার দিকে আঙুল তোলার সাহসও কাউকে দিবে না তুমি। ওনাদের ফিরে যেতে বলো এক্ষুনি। মশিউর রহমান মনের দিক থেকে ভাঙা চোরায় ভুগলেন। মনের মাঝে রাগ হলেও বাড়ির বাচ্চাদের মতো আচরণ তিনি করতে পারছেন না।
তবে এহেন আচরণও সহ্য করতে পারছেন না। আবার ভুলও তারা করেছেন। কোন দিকে যাবেন দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন। তবে মেয়েকে ওনাদের হাতে তুলে দেবার ভুল তিনি কখনোই করবেন না। একমাত্র মেয়ে তার, বড়ই আদরের। তিনি মেয়েকে এমন কারো হাতে সঁপে দিতে চান যে দুনিয়ার সকল ঝড় থেকে তার মেয়েকে সামলে নিবে, তার থেকেও বেশি ভালো রাখতে পারবে। উর্মিলা হতভম্ব হয়ে রইল। ছোট্টবেলায় উষানের সাথে নম্রতার বিয়ে দিবেন বলে দু বোন ঠিক করে রেখেছেন, কিন্তু সাহস করে ছেলে মেয়েকে বলতে পারছেন না কেউই। সেদিন ড্রয়িং রুমের ঘটনায় বেশ খুশিও হয়েছেন তিনি। তারপর থেকে দুজনার স্বভাবও মাঝে মাঝে লক্ষ্য করতেন। তার কাছে মনে হয়েছিল দুজন দুজনাকে পছন্দও করে। উষান পার্মানেন্টলি নিজেদের ব্যবসায় জয়েন করলে ভেবেছেন প্রস্তাব রাখবেন, অথচ আজ কিছুই বলছে না ছেলেটা। কিন্তু কেন? তবে কি তার অনুমান ভুল ছিল? নম্রতা মা, আমার কাছে আসো। লোকটির কথায় এতক্ষণ জমে থাকা চোখের জলটা টুকটুক করে নিচে পড়ল নম্রতার। বুকের মাঝে ভীষণ যন্ত্রণা হচ্ছে তার, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকাও দায়। নম্রতা চোখ তুলে তাকায় না, নিজের শাড়ি খামচে ধরে। পা এগুতে নিলেই শক্ত একটা হাত এগিয়ে এসে তার হাতখানা চেপে ধরে। নম্রতা কান্না ভুলে চোখ তুলে তাকায়। পাশেই উষানের রক্তলাল মুখশ্রী দেখেই প্রাণ পাখি উড়ে যায় তার। ভয় জোরেই কেঁদে ফেলে সে। আবরিশ মৌনিতা মুখ টিপে হাসে, যা চক্ষুর আড়ালে রয় সবারই। তোহা মিহিরের হাত চেপে বলে, এবার যে কি হবে? মিহির আয়েসি ভঙ্গিমায় বসে বলে, এটা যে হবে জানাই ছিল। আমি তো পরবর্তীটাও দেখতে পাচ্ছি। মানে? মানে উপভোগ করো, বুঝতে পারবে। তোহা বোকার মতো চেয়ে রইল। মিহির মৃদু হসে বলল, মনে হচ্ছে দ্রুতই আরেকটা বিয়ে খাওয়া হবে। তোহা হিসেব মিলাতে বসে। উষান দাঁত চেপে চাপা কণ্ঠে বলে, কাঁদছিস কেন এখন? আরও যা ঢ্যাং ঢ্যাং করে বোনের সাথে পাত্রপক্ষের সামনে। নম্রতা তাকিয়ে রয়। সে তো সেই কারণে কাঁদছে না, সে তো কাঁদছে উষানের জন্য। নির্ঘাত সবার সামনে চর বসিয়ে দিবে। এই ছেলে, ওর হাত ধরেছ কেন? লোকটির প্রশ্নে উষান একবার চোখ তুলে তাকায়। যেই তাকানোতে সে জ্বালিয়ে দিতে চায় লোকটিকে, কিন্তু জবাব দেয় না। মশিউর রহমান শান্ত কণ্ঠে বলেন, উষান, হাত ছাড়ো ওর। উষান তাচ্ছিল্য হেসে বলে, হাত ছাড়ব? হাত ছাড়ার জন্য বুঝি ওর হাত ধরেছি আমি? মশিউর রহমান গম্ভীর গলায় বলে, কি বলতে চাইছো তুমি? উষান চেঁচিয়ে বলে উঠে, বলতে চাইছি নম্রতাকে বিয়ে করতে চাই আমি, তাও এই মুহূর্তে। ড্রয়িং রুমে উপস্থিত সবার চোখ গোলগোল হয়ে গেল। তনিমা নামের মেয়েটা উষান ভাইয়ার হাত ধরে বলল, আর ইউ ক্রেজি উষান? উষান শান্ত গলায় জবাব দেয়, হাত ছাড় তনিমা। উষান। বাকি কথা শেষ হবার আগেই মেয়েটার হাত ছিটকে সরিয়ে দেয় সে। নম্রতা চোখ তুলে উষানের দিকে তাকালো। তার বুকের মাঝে ধুকধুক ঝড়। সে কি স্বপ্ন দেখছে? তার চোখের জল থেমে বিস্ময় ধরা দিয়েছে। উর্মিলা ও নূরজাহানের চোখে মুখে হাসির রেখা ফুটল। একে অপরকে জড়িয়ে ধরল আনন্দে। লোকটি চেঁচিয়ে বলল, সার্কাস হচ্ছে এখানে? আনিস, তুই কিছু বলবি না? আমি কি বলবো আব্বু? গিয়ে মেয়েটাকে নিয়ে এসো, কাজী তো এখানেই আছে। উষান মশিউর রহমানকে উদ্দেশ্য করে বলল, আশা করছি আপনার আপত্তি নেই। অবশ্য থাকলেও আমার কিছু করার নেই। আমি যতদিন বেঁচে আছি, দুনিয়া তোলপাড় হয়ে গেলেও ওর বিয়ে আমি অন্য কোথাও হবে দিব না। মশিউর রহমান শান্ত গলায় বললেন, তোমার থেকে এমনটা আশা করিনি আমি। উষান এক হাত পকেটে গুজে বলল, এমন অনেক কিছুই অনেকে আমার থেকে আশা করেনি যা আমি করেছি। ইভেন এই লোকগুলো এই মুহূর্তে বাসা থেকে বের না হলে উপস্থিত কেউই আশা করবে না এরপর আমি ঠিক কি করতে পারি। একটু থেমে চেঁচিয়ে বলে উঠল, ভালোবাসি ওকে আমি। আর আমার ভালোবাসা পেতে আমি কতদূর যেতে পারি আপনারা সেটা কল্পনা করতেও পারবেন না। উষান ভাইয়ার কথা শেষ হতেই ড্রয়িং রুমে হৈ হৈ পড়ে গেল। ততক্ষণে বড় কাকা বেরিয়ে এসেছে রুম থেকে। আমি চোখ তুলে তাকালাম। শরীরের মাঝে শীতল হাওয়া বইছে। নিউরনে নিউরনে ছুটছে অনুভূতিগুলো। এক মুহূর্তের জন্য মনে হলো আমার দম আটকে আসছে। উষান ভাইয়ার মুখে ভালোবাসি শব্দটা আজ প্রথম শুনলাম।
অতি আনন্দে মূর্ছা যাবার জোগাড় হচ্ছে। চোখ ঘোলা হয়ে এলো, গলা শুকিয়ে গেল, ভয় আমার হাঁটু কাঁপছে। উষান ভাইয়ের চোখে মুখে কি রাগ, যেটা তার চরিত্রের সাথে একদমই যায় না। তবে ভালোবাসার মানুষের জন্য এতটুকু রাগ সবারই থাকা উচিত। তার এমন ভয়ঙ্কর রূপ কখনোই দেখা হয়নি আমার। আঙ্কেল এসে চড় মারতেই ফের থমকে গেল ড্রয়িং রুম। আঙ্কেল শান্ত গলায় বলল, এত অধঃপতন হবে তোমার কখনো আশা করিনি আমি। আমি হাত দিয়ে মুখ চেপে ধরলাম। আঙ্কেলের হাতে জীবনের প্রথম চড়টা খেয়েছেন হয়তো উনি। উষান ভাই চোখ বুজে নিজেকে সামলে নিল। সামনে থাকাটি টেবিলে লাথি মারল জোরে সোরেই। আঙ্কেল দ্বিতীয় চড় দিতে নিলেই আব্বু এগিয়ে এসে আঙ্কেলকে থামিয়ে দিল। মনি দৌড়ে এসে উষান ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, আমিও চাই মেয়েটা আমার কাছে একেবারে আসুক। মা ছুটে এসে বলল, আমিও চাই ওদের চার হাত এক হোক। পরপর কাজিন সম্প্রদায় বলল, আমরাও চাই উষান আর নম্রতার বিয়ে হোক। সকলের এমন আকস্মিক আবদারে অবাক হয়ে তাকিয়ে রইল আব্বু আর আঙ্কেল। ততক্ষণে তোহা আপুর জন্য আসা পাত্রপক্ষকে আনিস নামের ছেলেটি এক প্রকার টেনে নিয়েই বের হলো। আব্বু গম্ভীর গলায় বলল, কিন্তু আমি চাই না ওদের বিয়ে হোক। মুহূর্তে সবাই নিজেদের দিকে মুখ চাওয়াচাওয়ি করল। আম্মু কিছু বুঝাতে নিলেই আব্বু হাত তুলে থামিয়ে দিল। আব্বু আমার সম্মুখে দাঁড়িয়ে বলল, তুমি কি চাও? আমি কি জবাব দিব খুঁজে পেলাম না, কেবল কান্না আসছে। আমি মাথা নিচু করেই রইলাম। আব্বু সরে দাঁড়িয়ে বলল, আমার মেয়ে রাজি না হলে আমি তোমাদের পছন্দ তার বিয়ে দিব না। ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে ও বিয়েতে রাজি নয়। আমি চোখ তুলে তাকালাম। কি বলছে আব্বু এগুলো? নিজের ভালোবাসার মানুষটিকে চাইব না আমি? উষান ভাইয়া শান্ত গলায় বলল, আপনার মেয়েই আমায় ভালোবাসি বলেই এসব করতে বাধ্য করে ফেলেছে। আমি হাঁ করে উষান ভাইয়ার দিকে তাকালাম। লোকটা আবারও গুছিয়ে মিথ্যে বলে দিল। তাও এমন ধরনের মিথ্যে? আব্বু বিরক্ত মাখা দৃষ্টিতে তাকালো। আমার দিকে তাকিয়ে বলল, ও যা বলছে সত্যি? আমি কিছু বলবার আগেই উষান ভাই তার হাতের মাঝে থাকা হাতটা আরো শক্ত করে চেপে ধরল। মুহূর্তে আমার মনে হলো হাতের হাড় ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেল। উষান ভাই মাথাটা সামান্য আমার দিকে হেলে ফিসফিস করে বলল, না বলবি তো আমার থেকে খারাপ তোর জন্য আর কেউ হবে না। আমি ব্যথায় মাথা নিচু করে ফেললাম। আব্বু কি বুঝলো জানি না। বড় কাকা ওভাবেই ঘুরে রুমে চলে গেল। আঙ্কেল আর আব্বু পিছু পিছু গেল। ধীরে ধীরে সবাই সেদিকে ছুটল। আমি নিজের হাত ছাড়াতে নিতেই উষান ভাইয়া রাগান্বিত চোখে আমার দিকে তাকালো। আমার হাত টেনে বলল, চল। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকালাম। হাত মুচড়ে সামনে তাকালাম। তোহা আপু আর মিহির ভাইয়া আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মোটামুটি পুরো বাড়ি ফাঁকা। উষান ভাইয়া রাগান্বিত কণ্ঠে বলল, সোজা ছাদে। আমি অসহায় দৃষ্টিতে তাকালাম। এই মুহূর্তে কোনোভাবেই ছাদে যাওয়া যাবে না। নির্ঘাত ছাদ থেকে ফেলে দিবেন উনি আমায়। আমি মনে মনে পালাবার অঙ্ক কষলাম। ভাবনার মাঝেই উষান ভাই জল দিয়ে বলল, এদিক সেদিকে ছোটার ধান্দা করবি তো ডিরেক্ট কানের নিচে বসাবো। আমি অসহায় হয়ে তোহা আপুর দিকে তাকালাম। মিহির ভাইয়া চোখের ইশারায় যেতে বুঝালো। আমি লজ্জায় ডুবলাম। উষান ভাইয়ার বন্ধুগুলো একদম অশ্লীল মাউন্ডের। আমি মাথা নিচু করেই ছাদের দিকে পা বাড়ালাম। সময়টা রাতের মধ্যাহ্ন ভাগে চলে এসেছে। চারদিক নিঝুম হয়ে আসছে। সিঁড়ির অর্ধেক আসতেই হাত ছেড়ে দিল উষান ভাই। আমায় সামনে রেখে পিছু আসলেন তিনি। আমি অচল পা জোড়া ভয়ে ভয়ে ফেলে চলেছি। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে গেছি বুঝতেই দেহ পাখি উড়ে পালালো। কোনো মতে ছাদে পা দিতেই ভয় বাড়ল মনে। কিছুক্ষণ আগেই যখন এসেছিলাম ছাদে কত আলো ছিল, এখন কেবল ফেইরি লাইটের টিমটিম হলদে আলো। আমি শুকনো ঢোক গিলে পিছনে তাকালাম। উষান ভাইয়া আয়েশি পায়ে হেঁটে ছাদে দাঁড়ালো। তার চোখে মুখে রাগের বিন্দু পরিমাণ রেশ নেই। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে হাঁটতে নিতেই কুচিতে বেঁধে পড়ে যেতে নিলাম। জোরপূর্বক হেসে কোনো মতে সোজা হয়ে দাঁড়ালাম। উষান ভাইয়া আমার ভয়কে আরো প্রগাঢ় করতে ছাদের দরজা আটকালেন। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, দরজা আটকাচ্ছেন কেন আপনি? কেউ দেখে ফেললে কি ভাববে?
উষান ভাইয়ার চোখের ধরন ভিন্ন। না রাগ, না বিদ্বেষ, নাই কোনো হিংস্রতা, কেবলই কোমলতা। তিনি আমার দিকে এক পা দুপা করে এগিয়ে আসতে আসতে বললেন, কি ভাববে? আমি শুকনো ঢোক গিললাম। এই লোকের মতিগতি ভালো ঠেকেছে না। আমি কাঁদো কাঁদো সুরে বললাম, বিশ্বাস করুন, আমি আপনাকে বিয়ে করতে। উষান ভাইয়া আরো এগিয়ে এসে আলতো গলায় বলল, বিয়ে করত। আমি পিছু সরতে সরতে বললাম, বিয়ে করতে। হ্যাঁ, বিয়ে করতে। কি? আমি পিছুতে পিছুতে ছাদের ডেকোরেশন করা চেয়ারের সাথে গিয়ে ঠেকলাম। পিছু ঘুরে চেয়ার সরাতে সরাতে বললাম, আপনি এগিয়ে আসছেন কেকেন? তুই পিছিয়ে যাচ্ছিস কেন? দেখুন, ভালো হচ্ছে না। কিন্তু? কি ভালো হচ্ছে না? আমি কিন্তু। উষান ভাইয়া একদম আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুই কিন্তু? আমি চোখ খিচে বন্ধ করে বললাম, আমি কিন্তু। বাকি শব্দ বের হবার আগেই উষানের ঠান্ডা হাত শাড়ি ভেদ করে নম্রতার কোমর ছুঁল। নম্রতা ধপ করে চোখ মেলে তাকালো। চোখগুলো মার্বেলের ন্যায় আকৃতি ধারণ করে। উষান মাথাটা সামান্য এগিয়ে নেয়। দুষ্ট হেসে বলে, তখন কি বলেছিলি তুই? নম্রতার গলা শুকায়, হাঁটু কাঁপতে রয়, নিঃশ্বাস ফেলা কষ্টকর হয়। তার প্রথমবার উষানের স্পর্শের সাথে নিজেকে অপরিচিত মনে হয়। গলনালি দিয়ে শব্দরা হারায়, সেই সাথে হারায় তার অবিন্যস্ত অনুভূতি। কি হলো? নম্রতা চোখ বুঝিয়ে নেয়। কাপা কণ্ঠে শুধায়, দূরে সরুন। না সরলে কি করবি? উষানের কাট কাট জবাবে নম্রতার হৃদ মাঝে তোলপাড় হয়। চোখ জোড়া আরো খিচে যায়। অবিন্যস্ত স্পর্শ থেকে মুক্তি মিলতে কোনো মতে বলে, কি বলেছিলাম মনে নেই। কিছুক্ষণ আগে ছাদে এসে কি বলেছিলি তুই? নম্রতা চোখ খুলে তাকায়। মনে পড়ে তখন উষানকে তুমি বলে সম্বোধন করার কথা। নম্রতা চোখ ছানাবড়া করে উষানের দিকে তাকায়। উষানের চোখ আজ নেশালো। এই চোখের ভাষা ভিন্ন। ওই চোখে দীর্ঘকাল ডুবে থাকা অসম্ভব হয় তার। লজ্জায় মাথা নুয়ে নেয় সে। আবার তুমি বলতো। উষানের আকস্মিক আবদারে চমকায় নম্রতা। অবিনাশ নজর ছুটে যায় এদিক সেদিকে। চাপা স্বরেই জবাব দেয়, পারবো না। উষান ঠায় দাঁড়িয়ে রয়। কোমর ছেড়ে কানের কাছে মুখ এগিয়ে নেয়। ফিসফিস করে বলে, বেশ, তবে তুমি বলার মতো অপরাধের শাস্তিটা নিতে হবে। নম্রতা উষানের কথার মানে বুঝে না। চোখ তুলে চোখ রাখে উষানের ওই ধ্বংসাত্মক আখিদ্বয়ে। কিছু বুঝে নেওয়ার আগেই গালে শব্দ করে চুমু আঁকে উষান। এক মুহূর্ত না দাঁড়িয়ে উল্টো ঘুরে সে। ভয়ে তার হাঁটু কাঁপছে। তাড়াহুড়ো করে দরজা খুলে ছাদ থেকে প্রস্থান করে মুহূর্তেই। নম্রতা এক মুহূর্তে খেই হারায়। বুঝে উঠতে পারে না কিছু। হাত চলে যায় গালে। যতক্ষণে বুঝতে পারে উষান তাকে চুমু খেয়েছে, ততক্ষণে উষান ছাদ ছেড়েছে। নম্রতা চোখ বড় বড় করে তাকায়। লজ্জায় মূর্ছা যাবার জোগাড় হয়। ধপ করে ফ্লোরে বসে পড়ে। এটা উষান ছিল? অসম্ভব, অসম্ভব। এ মেনে নেওয়া অসম্ভব। জীবনের স্পেশাল মুহূর্তগুলো কখনো বলে কয়ে আসে না। সৃষ্টিকর্তা প্রদত্ত নির্ধারিত রয়। সেই মুহূর্তগুলো আমরা চাইলেও আসবে, না চাইলেও আসবে। এই যেমন নম্রতার জীবনে এসেছে উষান। উষান আর নম্রতার ইসলামিকভাবে বিয়ে সম্পন্ন হলো মাত্রই। নম্রতার মাথা ঝিঝি ধরেছে। ড্রয়িং রুমে উষানের বলা কথাটা বাড়ির লোক আজই সত্যি করে ফেলবে এ কল্পনাও করতে পারেনি সে। সে হতবুদ্ধি হয়ে বসে আছে। বিয়ে শব্দটাই কত আকাঙ্ক্ষা জড়িয়ে। এভাবে আকস্মিকভাবে তার বিয়ে হবে কখনো কল্পনাও করতে পারেনি সে। তখন ছাদে হ্যাং মেরে বসেছিল। তার মাথা কাজ করতেছিল না। করবেই বা কি করে? একদিনে এত চমক কেই বা হজম করতে পারে? আজই সে জানতে পারলে উষান তার জন্য কতটা ডেসপারেট। আজই তার বিয়ের কথা উঠল। আজই উষান তার ভালোবাসা প্রকাশ করল। আবার আজই তাকে পাওয়ার জন্য লড়াই করল। এত ডোজের পর এই চুমু, এটা কি একটু বেশিই নয়? আলবাত বেশি। এই ওভার ডোজের ভারে নুইয়ে যখন সে হ্যাং মেরে বসে, তখন ছাদে আসে একজোড়া শুটবুট পরিহিত পা, যা চক্ষুর আড়ালে রয় নম্রতার।
শুটবুট পরিহিত পুরুষটি গলা ঝেড়ে বলে, এভাবে বসে আছো কেন? নিচে আসো। নম্রতার ভাবনায় ভাটা পড়ে নজর অবিন্যস্ত হয়। সম্মুখে থাকা বড় কাকাকে দেখে সে চমকায়। তড়িঘড়ি করে উঠতে নিয়ে শরীর এলোমেলো হয়ে পড়ে। ভয়ে গলা শুকায়। কিছু দেখে ফেলেনি তো বড় আব্বু? এমন প্রশ্ন ঘুরপাক খায়। তার প্রশ্ন হৃদয়ই রয়। ভরাট কণ্ঠস্বরে দ্বিতীয়বার একটি চরণ ভেসে আসে, নিচে আসো, শীঘ্রই গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বাক্যটি সমাপ্ত হতেই এক মুহূর্ত দাঁড়ায় না লোকটি। একই নিয়মে ফিরে যায় গন্তব্যে। নম্রতার হৃদয় কম্পিতময়। মনে শঙ্কা আর মৃদু ভয় জমাট বাঁধে। কোনো মতে উঠে দাঁড়ায়। এলোমেলো পা ফেলে নিচে ছুটে সেও। কি হবে তার ভবিষ্যৎ? কি সিদ্ধান্ত নিয়েছে বড়রা? নম্রতা যখন ড্রয়িং রুমে পৌঁছায় তখন সবাই গম্ভীর মুখে গোল হয়ে বসে বা দাঁড়িয়ে আছে। সিঙ্গেল সোফাটার এক কোণে পড়ে আছে উষান, যার মুখশ্রীতে রয়েছে দুষ্ট হাসি। নম্রতা সিঁড়ি হতে নামতেই উর্মিলা তার বাহু ধরে নিয়ে সোফা বসায়। মশিউর রহমান ভরাট গলায় বললেন, যেহেতু একে অপরকে পছন্দই করো সেহেতু কি বা করার? আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ইসলামিকভাবে বিয়ে হবে আজ। আকস্মিক এমন সিদ্ধান্তে হতভম্ব হয় নম্রতা। চোখ তুলে চারদিকে নজর বুলায় সেই। হুট করেই মনে হয় বাকিরাও সবাই এই সিদ্ধান্তে খুশি। উষানের মুখের হাসির বান তো ধরছে না। নম্রতার চোখ ভেঙে কান্না আসে। হ্যাঁ, সে মানুষটাকে ভালোবাসে, নিজের করে চায়, তবুও তার কষ্ট হয়। এভাবে এত দ্রুত বিয়ের কথা সে তো কল্পনাও করেনি। তাছাড়াও বিয়ের জন্য তো সে মানসিকভাবেও প্রস্তুত নয়। নম্রতা মন খারাপের ঝুড়ি খুলে বসে ভাবনায় উড়ে বেড়ায় নানা কথা। তার যখন ধ্যান ভাঙে তখন কাজী সাহেব তাকে কবুল বলতে বলে। নম্রতার এবার চোখের জল বাঁধ মানে না। কেন জানি না মনে হয় বাবা মায়ের সাথে তার বিচ্ছেদ ঘটছে, অথচ বাস্তবে এমন কিছুই নয়। উর্মিলা, উষানের বাবা, নম্রতার মাথায় হাত বুলায়। আয়াত পাশে বসে তাকে জড়িয়ে আগলায়। মৃদু হেসে বলে, এই পাগলি, কাঁদছিস কেন? নম্রতার কান্নার গতি বাড়ে। মশিউর রহমান এসে মেয়ের মাথায় হাত বুলায়। নম্রতা বাবাকে আঁকড়ে ধরে। অতঃপর কবুল নামক শব্দটি উচ্চারণের মাধ্যমে বাধা পড়ে নতুন সম্পর্কে। অজানা ভবিষ্যতে পা বাড়ায় সে। বিয়ে সম্পন্ন হতেই সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। মশিউর রহমান উষানের বাবা কোলাকুলি করেন। উর্মিলা নিজের বোনকে জড়িয়ে ধরেন। নূরজাহানে যা এরাও নূরজাহানকে জড়িয়ে ধরেন। মহিলারা সবাই ছোটেন রান্নাঘরের কাজে। নম্রতার কান্না থামে। ভালো লাগা ভয় কান্নার সংমিশ্রণে ভোগে সে। বড় কাকা এসে মাথায় হাত রেখে বলে, আমাদের ছোট্ট মেয়েটাও বড় হয়ে গেল। আয়াত নম্রতাকে নিয়ে রুমে এগিয়ে যায়। মশিউর রহমান ও নম্রতার বাবা নতুন সিদ্ধান্ত বসেন। যেহেতু উষান এখনো পড়াশোনা করে সেহেতু উষানকে সেটেল হতে 2 বছরের সময় দেন তারা। তারপর আনুষ্ঠানিক ও রেজিস্ট্রি ম্যারেজ হবে। এতক্ষণ অবধি সবকিছু ঠিকঠাকই ছিল। উষানের এই এত বড় প্রাপ্তিতে ভাটা জমিয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেন এই 2 বছর নম্রতা এখানেই থাকবে, আর উষান উষানের মতো তার বাড়িতে। ততদিনে নম্রতাও বিয়ে নামক সম্পর্কটা মেনে নিতে শিখুক। উষানের ড্রয়িং রুমে বসা দায় হয়, কিন্তু বেহায়ার মতো বলতেও পারে না আমার বউ আমার সাথেই থাকবে। এতটা নির্লজ্জ সে হতে পারবে না। কিন্তু বিয়ে করা বউয়ের থেকে 2 বছর দূরে থাকবে এও অসম্ভব। উষানের চুপসানো মুখশ্রী দেখে তার বন্ধুরা ঠোঁট চিপে হাসে। ফারিস কানের কাছে ফিসফিস করে বলে, আমি জীবনেও কাজিনরে বিয়া করমু না ভাই। বিয়ে করা বউ থেকে 2 বছর দূরে থাকতে হবে? এমন মাইনকার চিপায় আমি পড়তে পারবো না। উষান চোখ গরম করে তাকায়। মিহির হেঁটে এসে বলে, কংগ্রাচুলেশনস ভাই, বিবাহিত ব্যাচেলর জীবনে। উষান হাত মুষ্টিবদ্ধ করে বলে, শালা তোকে তো আমি। আহ বেচারা, মুখের সামনে মাছ ঝুলে আছে, অথচ ধরা ছোঁয়ার অধিকার নেই। বলি, আমি যাই রে, তোদের খপ্পরে আমার বাসরে দেরি হয়ে যাচ্ছে। আবরিস বলে, বুঝি বুঝি দোস্ত, তোর এই যন্ত্রণা আমরা বুঝি। তোর যেই যন্ত্রণা তার থেকেও আমরা দ্বিগুণ যন্ত্রণা ভোগ করছি। তুই তো 2 বছর পর বউকে পাবি।
আর আমাদের দেখ আমরা আদৌ জীবনে বউ পাবো কিনা সন্দেহ। মৌনিতা বলে, এই তোরা থামো, আমাদের ঢঙ্গিকে কল দিয়া সুখবর জানা। সে অতি কষ্টে গলায় রশি দেয় কিনা কে জানে। দেখলাম তো যাবার সময় কাঁদতে কাঁদতে বের হলো। ফারিস বলল, মৌটুসি সোনা, তুমিই কল দাও। মৌনিতা ফারিসের পিঠে আলতো চড় মেরে বলে, ভাগ্যিস আমি ভদ্র মেয়ে, সমাজে আমার একটা মান সম্মান আছে, নয়তো তোরে আমি দেখে নিতাম। সম্মানিত আফা, আপনি কি এখন অন্ধ? না মানে চোখে দেখেন না? মৌনিতা রেগে তাকায়। মিহির বলে, এই তোরা থামো, এই গভীর শোকের মুহূর্তে তোরা ঝগড়া করছিস? বন্ধুকে কেমনে বাসর করতে পাঠানো যায় সেই চিন্তা কর। বেচারা বাসর না করতে পারার দুঃখে শুকিয়ে আমচুর হয়ে গেছে। উষান বিরক্তি ভরা দৃষ্টিতে সবার দিকে তাকায়। ফারিস অভিনয় করে হিসহিসিয়ে বলে, উষানের মনের ভাষা আমি বলে দিচ্ছি ওয়েট, ও এখন মনে মনে বলতেছে সুযোগে সৎ ব্যবহার করছিস না তোরা। দেখে নিস আমিও উষান শেখতাজ, আগামী 2 বছরে 2 বাচ্চার বাপ হয়ে দেখিয়ে দিব। আবার ফারিসি জবাবে বলল, হিরো কিন্তু আগে বাসর ঘর অবধি তো পৌঁছাও, তারপর না হয় বাচ্চা নিয়ে ভেবো। মিহির এবার হো হো জোরেই শব্দ করে হেসে উঠল। উষান রাগী চোখে তাকায়, কিন্তু আজ তার চাহনিতে কেউই ভয় পায় না। মিহিরের এমন আকস্মিক হাসি দেখে মজিবুর রহমান বলে, এই ছেলে হাসছ কেন তুমি? শ্বশুরের মুখে এমন প্রশ্নে ঠোঁট চেপে হাসি আটকায় সে। এরই মাঝে আদি বায়াত সহ বাকিরা নিচে চলে আসে। উষানের হাতে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলে, ভাইয়া এইগুলো একটু এনে দাও না, বাসরঘর সাজাবো আমরা। উর্মিলা চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমে আসতে আসতে বলল, কার বাসর ঘর সাজাবি তোরা? ওদের তো বিয়েই হয়নি ঠিক করে, এটাকে বিয়ে বলিস নাকি তোরা? এটাকে তো পথ আটকানো বলা যেতে পারে, যাতে দুজনের অন্য কোথাও মন না ঘুরে যায়। ওদের বিয়ের বয়স হয়েছে? উষান বিরক্তি নিয়ে মায়ের দিকে তাকায়। নিজেরা তো ঠিকই 16 বছরে বিয়ে করে নিয়েছিল, তার বেলায় যত হিটলারি। তপ্ত নিঃশ্বাস ফেলে ভাবে, তার আবার বাসর। মির্জাফর বাবা মা আর হিটলার শ্বশুর থাকলে তাদের জীবনে আর নতুন প্যারার দরকার হয় না, সবগুলো ঘরের শত্রু বিভীষণ। আয়াত হেসে বলল, আন্টি আমি তো তোহার বাসরঘর সাজানোর কথা বলতেছি, ফুল নিয়ে সমস্যা নেই, হলুদে অনেক ফুল বেঁচে গেছে, এখন শুধু স্কচ টেপ আর টুকটাক কিছু জিনিস লাগবে। মোড়ের দোকানটা সারা রাতই খোলা থাকে, ওখানে এগুলো পাওয়া যাবে। উর্মিলা চায়ের ট্রে রাখতে রাখতে বলে, ও মিহির এবার পারে তো হাসতে হাসতে গড়াগড়ি খায়। আবরিশ ও ফারিস বলে, ভাই চল, এখানের হাওয়া সুবিধের না, মৌনিতা থাক। এই বলে দুজনেই বাসার দিকে ছুটল। উষান বিরক্তি নিয়ে তাকালো। জীবনটা ভারতীয় সিরিয়ালের থেকেও নাটকীয় হয়ে দাঁড়িয়েছে, যে যেভাবে পারছে তাকে লেগপুল করছে। উষান দুম করে উঠে দাঁড়িয়ে বলল, আম্মু বাসায় যাচ্ছি আমি। উর্মিলা দাঁড়িয়ে বলল, সে কি বাসায় যাবি কেন? উষান বিরক্তি নিয়ে মায়ের দিকে তাকালো। আজব তার মা মাঝে মাঝে এমন বাচ্চামি করে যেন সে সদ্য কিশোরী। উষানের বাবা বলল, তো এখানে থেকে কি করবে? আমরাও তো বাসায় যাব এখন। নূরজাহান ছুটে আসতে আসতে বলল, সে কি, এত্রাতে কেউ বাসায় যাবে না। উষান উর্মিলা নানাভাবে বুঝালো, কিন্তু সবাই বলল আজ রাত এখানে থাকতে। অগত্যা বাধ্য হয়েই রাতে এখানে থাকার সিদ্ধান্ত হয়। আয়াতের বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সব, নেই কেবল নম্রতা। বড়রা সবাই ঘুমিয়ে পড়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো স্কচ টেপটা সবাই মিলে উষানকে দিয়েই আনিয়েছে। মিহির উষানের হাতে হাত বেঁধে বলল, যুদ্ধের ময়দান সামনে, এই শালা শালিকা থেকে কেমনে বাঁচব রে? উষান হাত বেঁধেই দাঁড়িয়ে রয়। মিহির হাত ছেড়ে সরে দাঁড়িয়ে বলে, এমন যুদ্ধের ময়দান পেতেও ভাগ্য লাগে ভাই, যা সবার কপালে জুটে না। পাশ থেকে আদি ভেসে বলে, তোমার কপালের সাথে উষানের কপাল ঘষা দাও যদি। বাকি কথা শেষ করার আগেই আদিবের পিঠে মৃদু কিল বসায় উষান। ভরাট গলায় বলে, উষান শেখতাজের কপাল ঘষার প্রয়োজন নেই, সে চেয়েছে বলেই বিয়ে হয়েছে।
আবার সে যখন চাইবে তখন বাসরও হয়ে যাবে। আর আদিব তুই না ওর বড় ভাই? বড় ভাই হয়ে ছোট বোনের বাসর নিয়ে আলোচনা করতে লজ্জা লাগছে না? আদিবের মুখ চুপসে যায়। মিহির এগিয়ে যায় দরজার সামনে। ওপাশে সব মোটামুটি মহিলা পার্টি। মিহির ভাব নিয়ে বলে, কি ব্যাপার, এভাবে দরজা আটকে বসে আছো কেন সব? আদিবের বউ বলে, ভাই আমার কিছু বুঝে না, কেন বসে আছি একটু বলে দাও তোমরা। মুহূর্তেই হাসির রোল পড়ে গেল সবার মাঝে। মিহির নড়েচড়ে দাঁড়ালো। শেষমেশ শালিদের থেকে অপমানিত। আয়াত হেসে বলে, টাকা ঝাড়ো ভাই, নয়তো রাতটা করিডোরেই কাটাতে পারো। মিহির হেসে বলে, এত যুদ্ধ করে এসে এখানে আটকাতে হবে? হালাল বউ আমার, কিসের টাকা দিব? ছোটরা হেসে বলে, দুলাভাই আমরাও আপনার হালাল শালিকা। হালাল শালিকাকে হালাল টাকা ঝেড়ে ফেলুন শীঘ্রই। মিহির পিছু ফিরে তাকিয়ে বলে, না, এই বিরল প্রজাতির প্রাণীকুল থেকে রেহাই নেই। আদিবের বউ বলল, এই তো লাইনে এসেছেন, এবার টাকাটা ঝেড়ে ফেলুন। মিহির হার মেনে নিয়ে বলে, যথা আজ্ঞা ভাবি সাহেবা। বলুন এই অধম কয় টাকা ঝাড়বে? মিহিরের জবাবে সবাই মিলে হাসল। আয়াত লোক গুনে বলল, 12,000 ঝাড়ুন। আদিব বলল, সে কি, আমাদের টাকা কই? আদিবের বউ বলল, তুমি বাদ, ওই পক্ষে দাঁড়িয়ে এই পক্ষে ভাগ বসাতে চাও? আদিব অসহায় কণ্ঠে বলে, আরে এই পক্ষে আসলেও আমি তো তোমারই জামাই। বউ। আদিবের বউ চোখ মুখ লাল করে বলে, এভাবে বলে লাভ নেই, আমি পটব না। ভাই তুমি টাকা ঝাড়ো। আদিব বলল, তুমি পটেছিলেই বা কবে? আদিবের বউ ভেঙচি কাটে। মিহির মাথায় হাত দিয়ে বলে, ইয়া আল্লাহ, এরা মানুষ নাকি মানুষ রূপী ডাকাত? বউয়ের কাছে যেতে 12,000 টাকা দিতে হবে? আয়াত কোমরে আঁচল বেঁধে বলল, আমরা ডাকাত? আয়াতের স্বামী হেঁটে এসে মিহিরের পাশে দাঁড়িয়ে বলল, আলবাত ডাকাত, তোমার 14 গোষ্ঠীই ডাকাত। আমাদের বাসরের কথা মনে নেই? আয়াত চোখ গরম করে নিজের স্বামীর দিকে তাকালো। বেচারা কাচুমাচু হয়ে দাঁড়ালো। মিহিরের কানে ফিসফিস ফিস করে বলল, ভাই যা দাবি করছে শুরুতেই দিয়ে দাও, পরে কিন্তু ডিমান্ড বাড়বে, আর এরা এমন প্রজাতি যে টাকা না দিয়ে যেতে পারবে না। মিহির অসহায় হলো, চোখ ছলছল করে তাকিয়ে বলল, ভাগ্যিস বাপটা বড়লোক, নয়তো আজ বউ ছাড়া বাইরে মশাদের সাথে বাসর কাটাতে হতো। এই বলে শালিকাদের হাতে টাকা ধরিয়ে দিল। মুহূর্তেই হই হই করে সবাই দরজা ছেড়ে দিল। মিহির ভিতরে যেতে নিয়ে ফিরে এসে উষানকে উদ্দেশ্য করে বলল, যুদ্ধ জয় হলো, এবার যাই রে। উষান কিলসূচক হাত তুলে বলল, শালা সবগুলো বদমাইশ। 25 কোলাহল মুক্ত ভোর। চারদিকে পাখির কিচিরমিচির কলরব। আকাশের মেঘমালয় আর কুয়াশায় চাদরে ঢেকেছে শহর। নম্রতা হাই তুলে ঘুম থেকে ওঠে। গতকাল রাতে উর্মিলার সাথে ঘুমিয়েছে সে। সারা রাত ঘুমের পর শরীর বেশ ফুরফুরে অনুভূত হচ্ছে। ঘড়ির কাঁটার দিকে নজর পড়তেই তার চোখ কপালে ওঠে। বাইরে এখনো কুয়াশা, অথচ ঘড়ির কাঁটা 8:30 ছুঁয়েছে। নম্রতা তড়িঘড়ি করে ওয়াশরুমে ছোটে ফ্রেশ হয়ে আসতেই লক্ষ্য করে ফোন অনবরত বেজে চলেছে। নম্রতা এগিয়ে যায়। কল লিস্ট চেক করতেই চৈতালির 11টা কল দেখতে পায়। চৈতি পারিবারিক ঝামেলার কারণে প্রায় 1 সপ্তাহ যাবৎ ঢাকার বাইরে আছে। তার বড্ড শখ ছিল নম্রতার বিয়ের সময় তার পাশে থাকবে, কিন্তু ভাগ্যে যা থাকবে না সেই আশা করেও লাভ হয় না। 12তম বারের মতো কল দিতেই রিসিভ করে সে। গতকাল রাতে শুধু তার বিয়ে হয়ে গেছে এতটুকু জানিয়েছিল, বলেছিল বাকিটা পরে বলবে। সে মানসিকভাবে খুব ডিস্টার্ব, কিন্তু মেয়েটা যে ভোর হতে না হতেই এভাবে লেগে পড়বে সে বুঝেনি। দোস্ত তুই কারে বিয়ে করেছিস? কিছু বললি না তো? ইয়া আল্লাহ, দুলাভাইয়ের ছবি পাঠা। এই তোদের কি বাসরও হয়ে গেছে? চৈতির আকস্মিক প্রশ্নে হতবুদ্ধ হয় নম্রতা। চোখ মুখ লাল হয় রাগে। দাঁত চিপে বলে, বেয়াদব মহিলা, সকাল সকাল এইসব বলতে কল করেছিস? রেগে যাচ্ছিস কেন? আমি কি এমন বলেছি? বিয়ে হয়েছে বাসর হবে না?
নম্রতা চোখ মুখ লাল করে সুধায় বাসর হইছে, বাচ্চাও হইছে। বাচ্চার নাম রাখছি মোখলেসুর রহমান। মিষ্টি নিয়া জলদি আয়। দোস্ত এমন করস ক্যা? কতটা হাইপার হয়ে গেছি আমি তুই ভাবতে পারো? কেন প্রেগন্যান্ট তুই যে হাইপার হয়েছস? আস্তাগফিরুল্লাহ, প্রেগন্যান্ট তো তুই হবি। বিশ্বাস কর, চৈত্র মাস। তোরে আমি এই মুহূর্তে হাতের সামনে পেলে পূর্ণজন্ম নাটকের মতো স্পেশাল রেসিপি করতাম। ফোন রাখো বেয়াদব। দোস্ত দুলাভাইয়ের ছবিটা একটু দে। সে কি তোর পাশেই ঘুমিয়ে আছে? সকালে উঠেই একবার কল দিতে চাইছিলাম। আম্মা ধমকায় বলতেছিল আমি নাকি আহাম্বক। সময় জ্ঞান কিছু নাই। আম্মারে কেমনে বুঝাই তোর বিয়া আর আমি ঢাকার বাইরে আটকে গেছি। তুই আটকে না লটকাই থাক, তোর ফাতরা প্যাচাল শেষ হলে কল কাট। আগামী 1 সপ্তাহ আমার কাছে কল দিবি না বেদব। চৈতি আরো কিছু বলতে নেয়, কিন্তু তার আগেই মুখের ওপর কল কাটে নম্রতা। ফোনটা ছুঁড়ে মেরাই মাথা চেপে ধরে। ইয়া আল্লাহ, এইসব আরবজনা দুনিয়াতে কেন পাঠাও তুমি? নমু, মা নিচে আয়, তোহা চলে যাবে এখন। মায়ের ডাকে উঠে দাঁড়ায় নম্রতা। উদ্দেশ্য নিচে যাওয়া। তোহা আপু ও মিহির ভাইয়াকে একসাথে বসিয়ে নাস্তা করাচ্ছেন সবাই। কাল তাদের বউ ভাত। মিহির ভাইয়ার বাড়িতে সবার দাওয়াত। বড় কাকা এসে তোহা আপুকে একটা বক্স দিল। তোহা আপু বক্স খুলেই অবাক হলো। তার বাবা যে রেগে থাকার পরও তাকে গিফট দিবে তা সে কল্পনা করেনি। তাও একটা হীরের হার। তোহা আপুর চোখ ছলছলিয়ে ওঠে। সে সোফা ছেড়ে উঠে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। বড় আব্বু প্রথমে একটু শক্ত থাকলে পরে হু হু করে কেঁদে ফেলে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে সাবধানে থাকিস মা। হুট করেই আম্মু আমার হাত টেনে বলল তোর মনি কল দিয়েছে, নে কথা বল। আমি কল ধরলাম। ওপাশ থেকে মনি বলল বিকেলে একবার বাসায় আসিস তো মা, একটু মার্কেটে যাব। কেন মনি? আসলেই দেখতে পাবি। তোহারা চলে গেছে নাকি? আমি মনির সাথে কথা বলতে বলতে আম্মুর রুমের ব্যালকনিতে চলে গেলাম। মনির কল কাটার পর পরই উষান ভাইয়ার নম্বর থেকে কল এলো। হুট করেই হৃৎপিণ্ড ধুকধুক করে উঠল আমার। আমি উষান ভাইয়ার বউ। কথাটা ভাবলেই লজ্জারা গোগ্রসে গিলে আমায়। ইশকি লজ্জা। ফের আম্মুর ডাকে রুম ছেড়ে বের হলাম আমি। তোহা আপুরা বেরিয়েছে। গেটের সামনে দাঁড়িয়ে আমি মৃদু হেসে এগিয়ে চললাম। দুপুরবেলা গোসল সেরে ভিজে চুল মেলে দিলাম। মুহূর্তেই শীত এসে হু হু করে ঝাঁকিয়ে বসল শরীরে। আমি শাল বের করে ছাদে ছুটলাম রোদ পোহাতে। হাতে ফোন। ছাদে এসেই দোলনায় বসলাম। দোলনার এক কোণে অল্প স্বল্প রোদ। আমি চারপাশে তাকালাম। বাসার আত্মীয় স্বজনরা সব সকালে চলে গেছে। ডেকোরেশনের জিনিসপত্রও সকালেই খুলে নিয়েছে। হঠাৎ ফোনে টুংটুং করে শব্দ করে উঠল। আমি ফোনে স্ক্রিনে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল আমার। উষান ভাইয়ার নম্বর থেকে মেসেজ। তিলোত্তমা, কালো রঙে তোমায় এত স্নিগ্ধ লাগে কেন বলতে পারো? ইচ্ছে করে। কি ইচ্ছে করে বলবো? না থাক, তুমি লজ্জা পাবে। মেসেজ দেখে তুমি লজ্জা পাবে কেন বলো তো? তুমি কেবল আমার সম্মুখে লজ্জা পেও। আমি অপলক দৃষ্টিতে দেখব। আমি শুকনো ঢোক গিললাম। এই ছেলে কি বলছে এসব? বিয়ের কথা শুনে কি মাথা পাগল হয়ে গেছে? কি সব ভুলভাল বকছে? আমার কান দিয়ে ধোঁয়া বের হলো যেন। দুম করে দাঁড়িয়ে নিচে ছুটলাম আমি। সারা ড্রয়িং রুম পায়চারি করলাম। এরপর আম্মু এসে আমায় দেখে বলল কি খাবি না? তাড়াতাড়ি আয়, তোর মনি আবার বিকেলে যেতে বলেছে। আম্মুর কথায় দুম করে দাঁড়িয়ে পড়লাম আমি। মনির বাসায় যাওয়া মানেই উষান ভাইয়ার সাথে দেখে হওয়া। দেখা হওয়া মানেই বিদিগিস্তা এক কাণ্ড। তার উপর কাছাকাছি আসার লাইসেন্স পেয়ে গেছে। আমি ফের পায়চারি করলাম। দাঁত দিয়ে নখ ফুটে মায়ের পিছনে গিয়ে দাঁড়ালাম। নূরজাহান তরকারির বাটি নিয়ে আসতেই নম্রতাকে ভাবুক অবস্থায় দেখে বলল কি হয়েছে? আমি মিনমিন করে বললাম আম্মু তুমি গেলে হয় না?
আম্মু আমার কথার মানে না বুঝে বলল, আমি কোথায় যাব? আমি ওড়না আঙুলে পেঁচাতে পেঁচাতে বললাম, উষান ভাইয়াদের বাড়ি। আম্মু হতভম্ব হয়ে আমার দিকে তাকালো। পরক্ষণেই ধমকে বলল, 9 মাস পেটে ধরে ডিম দুধ খেয়ে তোর মতো গাধা বের হবে আমি কল্পনাও করিনি। এই মেয়ের নাকি আবার বিয়ে হয়েছে। আমি মিনমিন করে বললাম, খেয়েছো তো ডিম দুধ? বের হওয়া তো উচিত ছিল মুরগি বা গরু। আম্মু চোখ গরম করে বলল, বাপের তোল্লায় পেয়ে পেয়ে বদমাশ হচ্ছ দিন দিন। খেয়ে শীঘ্রই বের হও। আমি তপ্ত নিঃশ্বাস ফেলে খেতে বসলাম। বুঝা মাছ যাওয়া ছাড়া উপায় নেই। ডোরবেল বাজাতেই ওপাশ থেকে দরজা খুলল মনি। হাতে এঁটো খাবার লেগে আছে। আমি মৃদু হেসে ঘরে ঢুকলাম। ফিনফিনে গলায় প্রশ্ন করলাম, এখন খাচ্ছ যে? মনি হেসে বলল, আর বলিস না। কদিন বাসায় না থাকায় বেশ কাজ জমেছিল, সেগুলো করলাম। মাতবার বাড়ির গলিতে একটা মেয়ে আছে, কাজ করে। ওকে তোর আঙ্কেল বলে রেখেছে, 2-1 দিনেই চলে আসবে। মেয়েটা সাথে থাকলে সাহায্য হবে। তুই বসো, আমি প্লেটগুলো ধুয়ে তৈরি হয়ে আসি। আমি মনির পিছু যেতে যেতে বললাম, তুমি তৈরি হও, আমি প্লেট ধুয়ে দিচ্ছি। মনি আমায় সরিয়ে বলল, এসব করতে হবে না। কতদিন পর এলি, তুই আমার মেয়ে, আমার সাথে গল্প করবি, এসব করতে হবে না তোকে। আমি মনিকে টেনে সরিয়ে বললাম, আমি তোমার মেয়ে বলেছ না, সেহেতু কাজগুলো আমিই করব। তুমি এবার তাড়াতাড়ি যাও তো। মনি হাসল, যেতে যেতে বলল, সাবধানে দেখিস আবার ব্যথা লাগাস না। আমি হাসলাম, গুনগুন করে গান গাইতে গাইতে প্লেট ধুতে লাগলাম। হঠাৎ ঘাড়ের কাছে ভারী নিঃশ্বাস পড়তেই ভয়ে লাফিয়ে উঠলাম। পিছু ফিরেই দেখলাম উষান ভাই দুহাত বুকে গুজে আমার দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই আমার সেদিন ছাদের ঘটনা মনে পড়ে গেল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে পিছু ঘুরে প্লেট ধোয়ায় মনোযোগ দিলাম। পিছন থেকে উষান ভাইয়ার ভরাট গলা, কল ধরিসনি কেন? আমি না শোনার ভান করে কাজে মনোযোগ দিলাম। ভয়ে হৃৎপিণ্ড মৃদু কম্পিত হচ্ছে। উষান ভাই দ্বিতীয়বার একই প্রশ্ন করল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ফোন কাছে ছিল না। মেসেজ দেখিসনি? আমি শুকনো ঢোক গিললাম। ওই মেসেজ তাহলে উষান ভাই জেনে বুঝেই দিয়েছে? আমি মনে মনে পালানোর ছক কষলাম। হুট করেই উষান ভাই এগিয়ে এসে আমার হাতটা শক্ত করে ধরল। হাতে থাকা ভিমবার মাখা কাচের প্লেটটা হুট করে নিচে পড়ে কয়েক টুকরো হয়ে গেল। আমি চোখ খিচে বন্ধ করলাম। উষান ভাইয়ার ফের ভরাট গলায় প্রশ্ন, ভেজা চুলে ছাদে কেন গিয়েছিলি? উষান ভাইয়ার আকস্মিক প্রশ্নে হতভম্ব হয়ে তাকালাম আমি। চোখ পিটপিট করে বললাম, মানে? উষান ভাই কপাট রেগে বলল, চৈতিদের পাশের বাসার ছেলেটা তোকে হা করে গিলে খায়, তুই জানিস? আমি না সূচক মাথা দুলালাম। উষান ভাই শান্ত গলায় বলল, আর কখনো যাবি না। আমি হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বললাম, আচ্ছা। উষান ভাই আরো কিছু বলতে নিবে এমন সময় মনি এসে হাজির হলো। উষান ভাইয়াকে দেখে বলল, তুই না বলেছিলি তুই ঘুমাবি, কেউ যেন বিরক্ত না করে। তবে এখন এখানে দাঁড়িয়ে কেন? তখন ঘুম পাচ্ছিল, এখন পাচ্ছে না। আর তোমার একটা প্লেট ভেঙে গিয়েছে আমার হাতে। প্লেট তো অদ্ভুত ছিল, তোর হাতে কি করে ভাঙলো? উষান ভাইয়া জবাব দেয় না, উল্টো ঘুরে রান্নাঘর ছাড়ে। মনি এগিয়ে এসে বলে, তোর কোথাও লাগেনি তো? এজন্যই বলেছিলাম আমি করি। আমি মনিকে জড়িয়ে ধরে মৃদু হেসে বললাম, না লাগেনি মনি। আচ্ছা আমি এগুলো তুলে ফেলে দেই, দাঁড়া। মনি হেঁটে গিয়ে বেলচা নিয়ে এলো। সেগুলো তুলতে নিতেই লক্ষ্য করল উষান ভাই বারবার রান্নাঘরে আসছে। মনি কাচের টুকরো উঠানো ফেলে বলল, কিছু বলবি উষান? উষান ভাইয়া দুবার না না বলে বলল, কফি। কফি খাবো আম্মু। উর্মিলা হাতের কাজ ফেলে কফি বানায়, এরপর মগে ঢেলে ছেলের হাতে ধরিয়ে দিয়ে বলে, এই নে। উষান কফি মগ ধরে কয়েকবার নম্রতার দিকে তাকায়, অথচ মেয়েটা তার দিকে তাকাচ্ছেই না, মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। উষান কফি মগ নিয়ে ড্রয়িং রুমে যায়।
ফেরত এসে বলে আম্মু চিনি হয়নি। উর্মিলা ভ্রু কুঁচকে তাকায়। উষান সর্বদা ব্ল্যাক কফি খায়। তাহলে আজ চিনির কথা কোথা থেকে এলো? আকাশে খণ্ডাংশ খণ্ডাংশ মেঘের আলপনা। গাছপালার স্বল্প দোলে প্রেমময় মৃদুমন্দ বাতাস বইছে। শহরের ধুলো উড়িয়ে ছুটে চলছে একের পর এক যানবাহন। সেই ধুলো চোখে মুখে যাওয়ায় খুব খুব করে কাশছে কেউ কেউ। রাস্তার ধারে শাবনূর পাগলি নামক মেয়েটা বাচ্চাদের ধাওয়া করে খিলখিল করে হেসে উঠছে। কিছু লোক এখনই শীতের পিঠে নিয়ে রাস্তার দুপাশে বসে পড়েছে। সব মিলিয়ে প্রকৃতির এই সৌন্দর্য ছুঁয়ে ছুঁয়ে পড়ছে যেন। আমি আর উষান ভাই হুডি তোলা রিকশায় চেপে বসেছি। আমার মনে ভালো লাগা লজ্জার সংমিশ্রণ কাজ করছে। এর আগেও উষান ভাইয়ার সাথে রিকশায় চড়া হয়েছে, তবে এভাবে নয়। তখন সম্পর্কটাও আলাদা ছিল। উষান ভাই ফোনে মুখ গুজে বসে আছে, তখন মনিকে এভাবে ওভাবে বুঝিয়ে আমাকে নিয়ে চলে এসেছেন। উদ্দেশ্য মার্কেটে যাওয়া। তার নাকি বেশ গুরুত্বপূর্ণ কাজ আছে মার্কেটে। তাই একসাথে ছুটে চলেছি আমরা। রিকশায় বসলেও দুজনার মাঝে স্পেস রয়েছে খানিকটা। উষান ভাই ফোন পকেটে রেখে বলল, কি সমস্যা তোর? আমি তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললাম, কি সমস্যা হবে? আশ্চর্য, কাল থেকে ঠিক করে কথা বলতে পারিনি আমি। তুইও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, আমায় মেরে ফেলার পায়তারা করেছিস? আমি হাঁ করে তাকিয়ে বললাম, আমি আপনাকে মেরে ফেলার পায়তারা করছি? আলবাত করছিস। জীবন যৌবন সব বিসর্জন দিয়ে ফেলেছি একদমই ডাকাতে, আর তুই পালিয়ে বেড়াচ্ছিস? এত বড় স্পর্ধা তোর? আমি লজ্জা পেলাম, কিন্তু এই লোকের সামনে একদমই ঝিমিয়ে পড়া চলবে না। মিনমিন করে বললাম, পালিয়ে কখন বেড়ালাম? উষান ভাই রিকশার সিটে ঠেস দিয়ে বলল, অন্যান্য দিন তো এসেই আমার রুমে ঢোকার পায়তারা করিস, আজ কি করেছিস? কি করেছি? কি করেছিস জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, কি করেছি? রুমে আসিসনি কেন? মানেটা কি? এটা কি ধরনের প্রশ্ন? আমি আপনার রুমে কেন যাব? কারণ তুই প্রতিদিন রুমে ঢুকে আমার রুম দূষিত করে দিয়েছিস। কি জঘন্য দুর্গন্ধ আসে রুম থেকে, ইয়াকছি। কিন্তু ওই দুর্গন্ধে আমি অভ্যস্ত হয়ে গেছি। একদিন তুই ওই রুমে না গেছে ওই গন্ধ আর আসে না। আর ওই গন্ধ না আসলে আমার ঘুম হয় না। আমার ঘুম হারাম করে তুই ঢ্যাং ঢ্যাং করে নেচে কুদে বেড়াচ্ছিস, আবার নাচতে নাচতে শপিং করতেও এসে পড়েছিস। এত স্পর্ধা তোর? আমি অবাক হয়ে উষান ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি তার রুমে যাওয়াতে দুর্গন্ধ আসে? উষান ভাই থামল না, আবারও বলল, তোর গা থেকে এখনো সেই দুর্গন্ধ আসছে, একেবারে বমি করার মতো দুর্গন্ধ। এসব কালাফালা ড্রেস পরে পরিস কেন সব সময়? নিশ্চয়ই আমাদের মতো আলাভোলা দুর্বল হার্টের মানুষদের হার্ট অ্যাটাক করাতে। আমি কি জবাব দিব খুঁজে পেলাম না। পাবই বা কি করে? উষান ভাইয়ার কথা তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছি। উষান ভাই ভ্রু কুঁচকে তাকালো, মাথাটা সামান্য এগিয়ে এনে ধমকের সুরে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তারপর ফিসফিস করে বলল, এখন কি আমার ভার্জিনিটি হরণ করতে চাইছিস? তোর দৃষ্টি এত অশ্লীল কেন? এভাবে একদম তাকাবি না আমার দিকে। এভাবে একমাত্র আমার বউকেই তাকানোর পারমিশন দিয়েছি আমি। সে চাইলে চুমু খেতেও পারে। কিন্তু তুই তাকাচ্ছিস কেন? তুই আবার কোনোভাবে আমার প্রেমে টেমে পড়েছিস নাকি? চুমু টুমু খেতে মন চাচ্ছে নাকি? কি সাংঘাতিক! আমি নাক সিটকে বললাম, ছি, আপনি এসব কি বলছেন? সত্যিই তো বলছি। তুই তো এখনো আমার দিকেই তাকিয়ে আছিস। আজকে কি আমায় একটু বেশি হ্যান্ডসাম লাগছে নাকি? একদম রমণীগণের চোখ দিয়ে গিয়ে খাওয়া টাইপ। আমি চোখ মুখ লাল করে বললাম, আপনাকে চুমু খাওয়ার থেকে ভালো হবে পাশের বাসার মকবুল দাদুকে চুমু খাওয়া। উষান ভাইয়া বলল, তা তো তোর চোখ দেখেই বোঝা যাচ্ছে। নির্ঘাত ভাবনায় চুমু খাচ্ছিস আমায়। আমি চোখ মুখ খিচে চ সূচক উচ্চারণ করতে নিয়েও থামলাম। তেজি কণ্ঠে বললাম, আপনার মতো ফালতু লোকের সাথে মার্কেট আসার থেকে ঘরে কম্বল মুড়ে শুয়ে থাকা ভালো ছিল।
আজ কার মুখ দেখে যে সকালে ঘুম থেকে উঠছিলাম আল্লাহ জানেন। উষান ভাই মাথা এগিয়ে এনে বলল, কি বললি? আমি কপাট রাগ দেখিয়ে বললাম, আপনি কানা নাকি? শুনেন না? উষান ভাই বুকে দুহাত গুজে ভরাট গলায় বলল, ইদানিং একটু বেশি সাহস দেখাচ্ছিস না তুই? তারপর চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ভাবছি তোকে ধাক্কা মেরে রিক্সা থেকে ফেলে দিব। কোমর ভেঙে গেলে তখন আর এত সাহস দেখাতে পারবি না। আমি শুকনো ঢোক গিললাম। মুখ ফসকে মনের কথা বেরিয়ে আসলো। কি যন্ত্রণা! আমার তো মনেই ছিল না এ তো আস্ত একটা রাক্ষস। সুযোগ পেলেই ঘাড় মোটকে দিবে। মনিকে বারবার বলেছিলাম এর সাথে আমায় পাঠিও না। তোমার ছেলে মার্কেটে নেওয়ার নাম করে শেষে রিক্সা থেকে ফেলে দিবে আমায়। মনি আমার দুঃখ তো বুঝল না, উল্টো হেসে বলেছিল, মারবো এক চড়। ও তোকে কখনোই কিছু বলবে না। দেখিস না কতটা পাগল তোর জন্য। মনি যদি তার ছেলের কার্যকলাপ দেখতে পেত। ভাবনার মাঝেই রাস্তার বিটে লেগে জোরে ধাক্কা খেল রিকশাটি। আমি পড়ে যেতে নিলেই কোমর চেপে এগিয়ে বসলেন উষান ভাই। আমার শরীর মৃদু কেঁপে উঠল। আমি তার দিকে তাকালাম। উষান ভাই বিরক্তি নিয়ে রিকশাওয়ালাকে বলতেছে, এভাবে ব্যাককেলের মতো রিকশা চালাচ্ছেন কেন? এখনই যদি পড়ে যেত? রিকশাওয়ালা জবাবে কিছু বলল। উষান ভাইয়াও কিছু বলছে, সেদিকে আমার একদমই খেয়াল নেই। আমি গালে হাত দিয়ে এক দৃষ্টিতে উষান ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। সেও আজ কালো শার্ট পরেছে। ইস, কি সুন্দর দেখতে লাগছে মানুষটাকে, একদম চকলেট টাইপ। ইচ্ছে করছে একদম খেয়ে ফেলি। পরক্ষণেই ভাবলাম, ইস, আমাদের বাচ্চা যেন উষান ভাইয়ার মতোই হয়। আমার ভাবনার মাঝেই তুড়ি কাটলেন উষান ভাই। আমি থতমত খেয়ে নড়েচড়ে বসলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম মার্কেট পৌঁছে গেছি আমরা। উষান ভাই ভ্রু কুঁচকে বলল, কোন জগতে হারিয়েছিস? মাত্রই নিজের ভাবনার কথা ভেবেই লজ্জা লাগলো আমার। উষান ভাইয়ার প্রশ্নের জবাব দিলাম না। মৃদু হেসে গালের ওপরে আসা কাটা চুলগুলো কানে গুজতে নিলেই হাত ধরে আটকে দিলেন উষান ভাই। মাথাটা একটু এগিয়ে এনে ঘোর লাগা কণ্ঠে বললেন, এই ভুলটা করিস না। তারপর নিজের বুকের বা পাশ দেখিয়ে বলল, এখানে লাগে। আমি উষান ভাইয়ার চোখের দিকে তাকিয়ে রইলাম। দুজনেই যেন অন্য জগতে হারিয়ে গেলাম। আমাদের ঘোর কাটাতে রিকশাওয়ালা বলে উঠল, মামা নামবেন না? মুহূর্তেই থতমত খেলাম দুজনেই। তড়িঘড়ি করে নেলে পড়লাম রিকশা থেকে। মার্কেটের এক কোণে বসে আছি আমি। উষান ভাইয়া গাউন দেখছেন। আমায় এক কোণে বসিয়েই দিবি যখন বেটা, তবে আনলি কেন? এই প্রশ্ন করার সাহস পেলাম না আমি। তিনি যেই সিদ্ধান্ত নিবেই সেটাই আমায় মানতে হবে। না চাইলেও মানতে বাধ্য করান তিনি। অবশ্য প্রিয় মানুষের জোরটাও ভালোবাসার বহিঃপ্রকাশ মনে হয় প্রেমিকার কাছে। আমি তার প্রেমিকা না হলেও ভালো তো তাকে বাসি। তাই এসব নিয়ে কখনো মন খারাপ হয়নি আমার। আমার নজর ছুটে গেল বা পাশের কসমেটিকের দোকানের একটা দুলের ওপর। দুলটা অসম্ভব সুন্দর। আমার ভাবনার মাঝেই ছাইরঙা একটা গাউন নিয়ে আমার সামনে হাজির হলেন উষান ভাই। আমি মুগ্ধ নয়নে তাকালাম। গাউনটায় ভারী কাজ, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সত্যি বলতে গাউনটা দেখে মস্তিষ্কে সর্বপ্রথম যে শব্দটি এসেছে তা হলো ওয়াও। উষান ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। এটা কেমন? আমার মনে মনে ভীষণ পছন্দ হলেও মুখে কিছু বললাম না, কেবল মাথা দুলিয়ে ভালো বোঝালাম। উষান ভাইয়া ফেরত গেল। আমি হেঁটে গিয়ে দোকানের সামনে দাঁড়ালাম। দুলটা নেড়েচেড়ে দেখলাম। উষান ভাইয়া 2-3টা শপিং ব্যাগ হাতে আমার পাশে দাঁড়ালেন। যা আমি টের পেলাম না, তার উপস্থিতি তখন টের পেলাম যখন সে দুলটি আমার হাতের মাঝ থেকে ছিনিয়ে নিল। নিজের হাতে নিয়ে দেখে বলল, এসব দুল আমার বউকে ছাড়া কাউকে মানাবে না। উঠে এসেছিস কেন? আমি মৃদু হাসলাম। উষান ভাই দাম মিটিয়ে বলল, চল যাওয়া যাও। আমি সামনে সামনে হাঁটলাম, উষান ভাইয়া পিছনে। হঠাৎই একজন লোক উষান বলে পিছন থেকে চেঁচিয়ে উঠল। আমরা দুজনেই দাঁড়িয়ে পড়লাম। লোকটি ছুটে এসে উষান ভাইকে হাগ করল।
যতদূর বুঝলাম তাতে মনে হলো লোকটি উষান ভাইয়ের বন্ধু। দেখতেও সমবয়সী লাগলো। তারপর কেমন আছিস উষান? বহুদিন পরে দেখা হলো। উষান জোরপূর্বক হাসি ঝুলিয়ে বলল, ভালো। তোর কি অবস্থা? এই তো বিদেশে সেটেল হব। ভিসা এসে গেছে, পাসপোর্ট এলেই, বলে মুখ গোল করে সূচক শব্দ করল। সাথে হাতের ইশারায় বুঝালো চলে যাবে, তবে যাবার আগে বিয়ে করে বউ নিয়ে যাব একেবারে। আচ্ছা আগে বল এখানে কেন এসেছিলি? উষান ভাইয়া শপিং ব্যাগ দেখিয়ে বলল, একটু কেনাকাটা করতে। কি কিনলি দেখি? উষান কিছু বলার আগেই ছেলেটি শপিং ব্যাগ ফাঁকা করে দেখে নিল। ছেলেটি অবাক হয়ে বলল, মেয়েলি জিনিস তুই কিনছিস? উষান ভাই আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে কি হয়ে কিনলে? কিছু না। এসব কার জন্য? এই বলে ছেলেটির নম্রতার দিকে নজর পড়ে ভ্রু কুচকে বলে, এটা তোর কাজিন না? গ্রুপ ফটো দেখেছিলাম একবার, মৌনিতার ফোনে। উষান ভাই আমার দিকে তাকালো। ছেলেটি আমায় উদ্দেশ্য করে হাত এগিয়ে দিয়ে বলল, হাই প্রিটি গার্ল, আমর রোহিত। তুমি? আমি মৃদু হেসে বললাম, আমি নম্রতা। ছেলেটি হাত সরিয়ে নিয়ে বলল, ইউ আর সো প্রিটি ডল। এরপর উষান ভাইয়ার দিকে তাকিয়ে বলল, তোর এত সুন্দর কাজিন আছে, কই দেখালি না তো কোনোদিনও। আমি উষান ভাইয়ার দিকে তাকালাম। সে যে কি পরিমাণ বিরক্ত তা তার চোখে মুখে ভেসে উঠেছে। ছেলেটি আমায় উদ্দেশ্য করে বলল, তোমার নম্বরটা বা বাসার ঠিকানাটা পাওয়া যাবে? আমি হতভম্ব হয়ে উষান ভাইয়ার দিকে তাকিয়ে আছি। তার চোখে মুখে রাগ স্পষ্ট। আমি কাঁদো কাঁদো সুরে বিড়বিড় করলাম, নমুরে এইখানে কেন দাঁড়িয়ে আছিস? নির্ঘাতের ইফেক্ট এখনই তোর ওপর পড়বে, বাঁচতে চাইলে কেটে পড়। আমি জোরপূর্বক হেসে বললাম, উষান ভাইয়া জানে, ওনার থেকে নিয়ে নিয়েন। উষান ভাইয়া হাতের ব্যাগ ফেলে ধাপধুপ পায়ে বেরিয়ে গেল। ছেলেটি কিছু বলতে চাইল, আমি শুনলাম না। ব্যাগ নিয়ে ছুটে বের হয়ে এলাম। বাইরে আসতেই দেখলাম উষান ভাই একটা রিকশায় দাঁড় করিয়ে রেখেছে। আমায় ইশারায় বসতে বললেন। এরপর রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে আমার বাসার ঠিকানা বললেন। আমায় উদ্দেশ্য করে বলল, তোহার বউ ভাতে পরার জন্য আম্মু ড্রেস কিনে দিতে চেয়েছিল, ওটা পরিস। আমি চমকে তাকালাম। গলা খাকড়ি দিয়ে বললাম, আপনি যাবেন না? উষান ভাইয়ার ভরাট গলায় জবাব, আমি বাড়িতে যাব। আমি মিনমিন করে বললাম, আমিও আসি? না, তুই এখন বাসায় যাবি। আমি কিছু বলার আগেই অন্য রিকশা ডেকে তাতে চেপে চলে গেল সে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। বাড়ি ভর্তি লোকজনের সমাগম। মেয়েরা বসেছে বাহারি রকমের সাজের জিনিস নিয়ে। সাজগোজে কমতি চলবে না মোটেও। বাড়ির মেয়ের বউ ভাত বলে কথা। বড়রা বসেছে বৌভাতে কিভাবে কি পৌঁছাবে, কোথায় কি করবে সেই আলোচনা নিয়ে। সব মিলিয়ে আনন্দের ফোয়ারা বইছে যেন রহমান মঞ্জিলে। একমাত্র মন ভালো নেই নম্রতার। হৃদয়ের কোণে জমেছে ভারী অভিমান। উষান গতকাল তাকে একা ফেলেই চলে গেছে। বাসায় ফিরেছে কিনা একটাবার কল দিয়েও খোঁজও নেয়নি। অথচ অন্যান্য সময় উষান কখনোই তাকে একা ফেলে যায় না। সে রাগ করে একা চলে আসলেও শাসন করে। অথচ গতকাল রাত হতে একটাবারও খোঁজ নেয়নি সে। সে বাড়ি ফিরেছে কিনা ফিরেনি তা একটাবার খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেনি সে। উর্মিলা অবশ্য কয়েকবার কল দিয়েছিল, কিন্তু সে তোলেনি। একবার তুলে বলেছিল বাসায় ফিরেছে, ব্যাস এতটুকুই। নম্রতা ফোন উঠিয়ে রাতে একবার কল করেছিল উষানকে, কিন্তু সে কল তুলেনি। কল না তোলার অভিমানে চোখের জলে ভিজিয়েছে সে রাতটুকু। কত অভিমানী বাক্য ছুটে বেরিয়েছে সারা রাতে, কেবল সেই জানে। সারা রাত উষানের দুদিন আগে দেওয়া একটা পোস্ট চোখে ভেসেছে তার। ফোন বুকে নিয়ে সেটুকু অনুভব করেছে সে। পোস্টটা বিয়ের দিন সন্ধ্যায় দেওয়া। তিলোত্তমা। একটা রাত্রি আধারের নেকাব সরিয়ে নিতেই সদ্য ফোটা গোলাপের পাপড়ির মতো চোখ মেলে তাকায় শিশির স্নাত ভোর। কি স্নিগ্ধ, কি নির্মল, কৌলুষ্তাহীন, কি ভীষণ মায়াময়। জানো? আচ্ছা তুমি কি জানো?
আজকাল সকালের নাম করে। আমার অপলক তোমায় দেখতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে তোমার চোখের পাতায় নেমে আসা পাপড়ি মেলে ধরা বিশুদ্ধ গোলাপ। আজকাল তোমায় স্নিগ্ধ সকালের শিশির কণা বলে ডাকতে ইচ্ছে করে। তুমি দিন দিন আমায় এত ব্যাকুল করে দিচ্ছ যে ইদানিং নিজেকে লোহার ওপর পড়া মরীচিকা মনে হয়, যেই মরীচিকা লোহা ব্যতীত অচল। এই এত আবেগমাখা কথায় ভুলে গিয়ে সে ভোরবেলাও উষানের নম্বরে কল দিয়েছিল, কিন্তু সে রাতের মতোই কল তুলেনি, বরং ওপাশ থেকে একটা চরণী ভেসে এসেছে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটি ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। উষানের প্রতি রাগে অভিমান এসে উষানের দেওয়া ড্রেসটিও পরেনি, না সেই দুল, সে অন্য রঙের ড্রেস পরেছে, বড় কাকার দেশে বাইরে থেকে নিয়ে আসা ড্রেস। কিন্তু সাজগোজ করেনি মোটেই, সবাই মিলে ধরে বেঁধে তাকে সাজিয়েছে। কাজিনদের ভাষ্যমতে তোহার বিয়েতে একমাত্র সাজার অধিকারী রয়েছে তার। নম্রতাও কথা বাড়ায় না, মন খারাপ হলেও সব সময় দেখাতে নেই। সবার সাজগোজ শেষ হতেই বেরিয়ে পড়ল তোহাদের বাড়ির উদ্দেশ্যে। আজ তারা সবাই প্রাইভেট কারে করেই যাচ্ছে। নম্রতা, আদিবের বউ ও আয়াত পাশাপাশি বসেছে। সামনে পিছনে কে কে বসেছে নম্রতা একবার চোখ বুলিয়েও দেখে না। আয়াতের বাচ্চাটা মাঝে মাঝেই ভ্যা ভ্যা করে কেঁদে উঠছে। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। হৃদয়ের মাঝে কেমন ভাঙচুর হচ্ছে। উষান কেন একটাবার খোঁজ নিচ্ছে না তার? সে কি একবার কল করবে? তার ভাবনার মাঝেই আদিবের বউয়ের ফোন বেজে উঠে। মেয়েটা 2 মাসের প্রেগন্যান্ট, গতকালই জানতে পেরেছে। এসব জানার পরই বুকের মাঝে ধুক ধুক করে ভয় দানা বেঁধেছে তার ও আদিবের মনে। সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভয় বেঁধেছে মনে। শুনেছে এই সময়ে এসব খেলে ববাবুর সমস্যা হয়। আদিব নিজেও লজ্জিত। কাল জানার পর থেকে এক্সট্রা যত্ন নিচ্ছে মেয়েটার সে। গাড়ি থামল তোহার শ্বশুর বাড়ি। সবাই ধীরে ধীরে নামলো। নম্রতা নেমেই আয়তের বাচ্চাটাকে কোলে নিল। সারা পথে বাচ্চাটার সাথে গল্প করেই কাটিয়েছে সে। যদিও বাচ্চাটি অত্যাধিক ছোট, 5-6 মাস হয়েছে হয়তো, তবে তার সাথে বেশ মিশে গেছে। নম্রতা কোলে নিতেই বাচ্চাটি তার কানের দুল টেনে ধরে, হাত পা ছোড়াছুড়ি করে, কথা বলার চেষ্টা করে, কিন্তু ভু ব্যতীত কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। সেই নিয়ে তার দারুণ জেদ। জেদ দেখিয়ে সে হাত পা ছড়িয়ে নম্রতাকে মেরে চলেছে সে। নম্রতা ফিক করে হেসে ফেলে। বাচ্চারা সৃষ্টিকর্তার এমন এক আদর্শ যা দেখলে যে কারো মন ভালো হতে বাধ্য। তাদের মাঝে সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো ঐশ্বরিক ক্ষমতা থাকে হয়তো, যার কারণে তাদের দেখলেই আদর করে দিতে ইচ্ছে হয়। বাচ্চারা ঠিক যেন বাগানে ফোটা নতুন কুড়ি তারা, যাকে কলুষতা উঠে পারে না। নম্রতা বাচ্চাটির গান টেনে চুমু আঁকে। আয়াতকে উদ্দেশ্য করে বলে, আপু ওকে আমায় দিয়ে যেও, তুমি বরং আরেকটা বাবু এনে নিও। আয়াত হু হা করে হেসে ওঠে। ওড়না টানতে টানতে বলে, কিছুদিন পরে তোর আর উষানেরও বাবু হবে, তখন আর আমার বাবুর দরকার পড়বে না। নম্রতা লজ্জায় মিয়ে যায়। ঠিকই জঘন্য লজ্জাজনক কথা। আয়াত হেসে এগিয়ে যায়। নম্রতা বাচ্চাটিকে কোলে নিয়ে প্রবেশ করে। মাঝপথে দেখা মেলে উষানের। নম্রতা থমকায়। উষানকে প্রথমবার ফরমাল ড্রেসে দেখল সে। ফর্সা শরীরে সাদা শার্টের সাথে কালো কোটে যেন পুরাই চকলেট বয় টাইপ মনে হলো নম্রতার। সে শুকনো ঢোক গিল, এক ধ্যানে তাকিয়ে রইল। ছেলে মানুষকে এত সুন্দর হতে হবে কেন? ছেলেরা কালোই সুন্দর, এতে করে কেউ তাদের দিকে নজর দিতে পারবে না। উষান ভাইয়া কোট খুলে বন্ধুদের হাতে ধরিয়ে দিয়ে খাবার পরিবেশন করতে লাগল। মিহির ভাইয়া হেঁটে এসে উষান ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, ছাড় না, আমি করছি। উষান ভাইয়া মৃদু হেসে বলল, তুই আর আমি কি আলাদা? তোর আত্মীয় মানেই তো আমার আত্মীয়। আগে ডেকেছিস বাড়ির ছেলে হিসেবে, আর কাজ করতে গেলেই পর ভেবে ফেলছিস। মিহির ভাইয়া হেসে বলল, ঘাট হয়েছে আমার, তুইই কর।
আমার ধ্যান ভাঙল আয়াত আপুর বাবুর আমার চুল টেনে ধরায়। আমি অসহায় দৃষ্টিতে আশেপাশে তাকালাম। সবাই অলরেডি ভিতরে চলে গেছে। আমি চুল ছাড়িয়ে নিতে নিতে বললাম, ছাড় না মেরি মা। সে ছাড়ালো না, বরং জেদ উঠিয়ে হাঁটতে বোঝালো যেন। মিহির ভাইয়া আমায় দেখে হেঁটে এসে বলল, নম্রতা যে, কেমন আছো? আমি হেসে বললাম, ভালো ভাইয়া। আপনি? ভালো। কি ব্যাপার, এটা কে? মিহির ভাইয়া আয়াত আপুর বাবুর গাল ধরে বলল। আমি হেসে বললাম, আয়াত আপুর বাবু। মিহির ভাইয়া হেসে বলল, কি ব্যাপার শালিকা, বিয়ে হতে না হতেই বাচ্চা পালার অভ্যেস করছো, যাতে পরে পালতে অসুবিধা না হয়? লজ্জায় আমার মাথা কাটা গেল। আমি নজর সরিয়ে এদিক ওদিক তাকাতে গিয়েই নজর পড়ল উষান ভাইয়ার দিকে। সে বোধহয় এখনো খেয়াল করেনি আমায়। ফারিস ভাইয়া হেঁটে এসে মৃদু চেঁচিয়ে বলল, ও মাই গড নম্রতা ভাবি, তোমাকে নীল ড্রেসে তো পুরাই নীল পরি লাগতেছে। ভাবি শব্দটা কানে যেতেই কেমন লাগলো আমার, নিজেকে মহিলা মহিলা টাইপ মনে হচ্ছে। উষান ভাইয়া একবার নজর তুলে আমার দিকে চাইলেন। আমি তার চোখে চোখ রাখতেই নজর সরিয়ে মাংস দেওয়ায় মনোযোগ দিলেন। আয়াত আপু এসে বাবুকে নিয়ে গেল। দাঁড়িয়ে থাকায় সে বেজায় চটে গিয়েছে। মিহির ভাইয়া হেসে বলল, আসো, তোমার আপু রুমেই আছে। আমি মাথা দুলিয়ে পিছে চললাম। উষান ভাইয়ার পাশ কাটিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম টেবিলের একটা মেয়ে খাওয়া রেখে তার দিকে তাকিয়ে আছে। রাগে আমার শরীর জ্বলে উঠল। ইচ্ছে করছে মেয়েটার সামনে গিয়ে বলি, একদম এই দিকে নজর দিবি না, এটা আমার বর হয়, আমার বরকে এভাবে দেখার অধিকার একমাত্র আমার। কিন্তু লজ্জা শরমে কিছুই বলতে পারলাম না। ভার্সিটিতে পড়ুয়া মেয়েদের সব ধরনের স্বভাবে মানায় না। মিহির ভাইয়া ফের ডাকতেই তার পিছু ছুটলাম আমি। পৃথিবীতে যেই মানুষটার ওপর আপনি রাগ অভিমান করতে পারেন সেই আপনার সবচেয়ে কাছের লোক। যেমন উষান বোধহয় নম্রতার সবচেয়ে কাছের মানুষটি। তাই তো সে উষানের ওপর অভিমান করে বাসায় ফিরেছে। সে বাসায় ফেরার পরই রুমের দরজা বন্ধ করেছে ফেলেছে সে। বাইরে থেকে বহুবার ডেকে চলেছে সবাই, অথচ সে পণ করেছে বাইরে কেয়ামত হয়ে গেলেও বের হবে না সে। হবেই বা কেন? তার গুরুত্ব তো কারো কাছে নেই। নম্রতা ঘরের সব জিনিস এলোমেলো করে ভেঙে ফেলে, ইচ্ছে করে দম ফাটিয়ে চেঁচাতে। যেই চিৎকার শুধু বলে দেবে, উষান ভাই আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, আপনাকে অন্য কারো পাশে দেখে আমার বুকের মাঝে যন্ত্রণা হচ্ছে। কিন্তু সে তা করে না, এগুলো তার স্বভাবে নেই। সে পারে বড় জোর এটা সেটা ছুড়তে আর গুমরে কাঁদতে। এই তো কিছুক্ষণ আগেই তোহার সাথে গল্প জুড়ে দিয়েছিল সে। চৈতির পরে তার সবচেয়ে কাছে বন্ধু তোহা, যার কাছে